স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ফ্র্যাঙ্কি, মাই ফ্র্যাঙ্কি। ড্যানিয়েলের মুখে ফ্র্যাঙ্কির নামটা শুনে মুহূর্তে আটকে ওঠে সকলে। কানা ঘোষায় ভরে ওঠে পুরো কামরা। সবার মাথাতে একটাই প্রশ্ন হানা দেয় তৎক্ষণাৎ, ফ্র্যাঙ্কির মতো এমন বিচক্ষণ দূরদর্শী ট্রেনিং প্রাপ্ত গুপ্তচরকে কে দিল এমন ভয়াবহ নৃশংস মৃত্যু? তবে সকলের ভাবনার ছেদ ঘটে ড্যানিয়েলের অকস্মাৎ গর্জনে। কে করেছে এটা? কে করেছে? সঙ্গে সঙ্গে মুখে তালা লাগিয়ে ভয়ে গুটিসুটি মেরে গেল সকলে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৃষ্টি ঘোরায় ড্যানিয়েল। ফ্র্যাঙ্কিকে হারিয়ে পাগল প্রায় সে। এমন সময় লাশের শরীর থেকে খসে পড়ে ছোট্ট একটা চিরকুট। দিশেহারা হাতে চিরকুটটা খুলে ড্যানিয়েল দৃষ্টি বোলায় তাতে, যেখানে রক্তাক্ত অক্ষরে ছোট্ট করে লেখা, ইট ওয়াজ আ সিম্পল রিভেঞ্জ। চিরকুটে দৃষ্টি বোলানোর পরপরই পুরো ভবন কাঁপিয়ে গর্জে ওঠে ড্যানিয়েল। মহাপ্রলয়ের ন্যায় শরীরের সকল তেজ মস্তিষ্কে একীভূত করে দাঁতে দাঁত পিষে গজরাতে গজরাতে বলে, এরিশ ইউভান, ইউ ফাকিং ব্লাডি বিস্ট, আই উইল বার্ন ইউর এন্টায়ার টেরিটরি টু অ্যাসেস। অতর্কিতে কাঁপছে ড্যানিয়েল। রাগের তোরে থর থর করছে তার শক্ত চিবুক। চক্ষু গহ্বরের অগ্নিস্ফুলিঙ্গের দাবদাহে যে কারোর বিনাশ আসন্ন, ঠিক এমন সময় উদ্ভ্রান্ত কদম ফেলে ঠাস করে দরজায় ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করে একটা গার্ড। লোকটার অকস্মাৎ আগমনে একযোগে পেছনে ঘুরল সকলে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতার ছাপ, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তার উপর বেগতিক শ্বাস প্রশ্বাসে হাঁপড়ের মতো ওঠানামা করছে রুগ্ন বক্ষপিঞ্জর। লোকটার এহেন উদ্ভ্রান্ত ভঙ্গিমায় ভ্রু কুচকালো ড্যানিয়েল। গমগমে আওয়াজে বলল, হাউ ডেয়ার ইউ। ড্যানিয়েলের কথা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, এরিশ ইউভান নয়, ওটা তুষার যাওয়ার ছিল। হোলি শিট। এবার যেন সকলের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। রুমে উপস্থিত সকলে লোকটার দিকে অবিশ্বাস্য কুটির নজরে তাকিয়ে থাকলেও অজ্ঞাত স্বরে ড্যানিয়েল বলে ওঠে, কি বলতে চাইছো? এবার আর মুখ খুলে প্রত্যুত্তর করে না লোকটা, বরং ধীরে সুস্থে আঙুল তাক করে ফ্র্যাঙ্কির ছিন্ন ভিন্ন দেহাবশেষের দিকে। এতক্ষণ খেয়াল না করলেও গাছটার আঙুলের ইশারা অনুসরণ করে সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে ড্যানিয়েল। গভীর চাউনি মেরে তাকাতেই দেখতে পায় ওর শরীরের অবশিষ্ট চামড়ায় ব্লেড দিয়ে খোদাই করে রুশো ভাষায় লেখা রয়েছে কিছু একটা, যার অর্থ এই দাঁড়ায় যে, এরিশ ইউভানের পেছনের কাঁটাগুলো ঠিক এভাবেই নৈশব্দে উপড়ে ফেলি আমি। ব্যাস, এটুকু। পরপরই দ্বিতীয়বারের মতো হতচকিত হয়ে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে গডফাদার ড্যানিয়েল। দক্ষিণের কাঁচের দেওয়ালের কয়েকটা উইন্ডো খোলা পড়ে আছে। অদূরে রাস্তায় গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দূরবীনের সাহায্যে ড্যানিয়েলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল তুষার। যেই মুহূর্তে গডফাদারটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, সেই মুহূর্তে সামনে থেকে দূরবীনটা সরিয়ে চোখে সানগ্লাস চড়ালো সে। অতঃপর পেছনে ঘুরে দরজা ঠেলে গাড়িতে প্রবেশ করতে করতে হাত বাড়িয়ে রিমোটে প্রেস করে চোখের পলকে জ্বালিয়ে দিল বহুতল ভবনটা। গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে। ড্রাইভার ড্রাইভ করছে। প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে দিয়ে গাড়িময় ইলেকট্রনিক সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি ছড়াচ্ছে তুষার। পেছনে দাউ দাউ করে জ্বলছে বিলাসবহুল কালো টাকার বহর। গাড়িতে পতন নীরবতা। এক পর্যায়ে অসহনীয় নীরবতা ভেঙে ড্রাইভার লোকটা বলে ওঠে, এরিশ, বসের অনুমতি ব্যতীত ড্রাগন হান্টারকে মেরে দিলেন। কই মাছের প্রাণ ওর, এত সহজে মরবে না, তুমি সামনে এগো। কথা শেষ করে ফের ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে নিঃশব্দে চোখ বুজে তুষার। ভোরের আভা ফুটেছে বহুক্ষণ। বাল্ববিহীন রুমটাও দিবালোকে আলোকিত। সকালের দিকে কমে এসেছে তুষারপাত। বিস্তার কুয়াশার চাদর ভেদ করে সবেগে উঁকি দিয়েছে সূর্যের নরম রোশনাই। তাও শেষেই জমে ভিজে আছে কাঁচের দেওয়াল। বাইরে থেকে এসে সরাসরি অফিস রুমে প্রবেশ করেছে তুষার, কিন্তু আশ্চর্য, এরিশ নেই এখানে। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিকে একপল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সে। অতঃপর নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালে
ওপাশ থেকে কর্ণগোচর হয় এরিসের রাশ ভারী কণ্ঠস্বর। ফিরে যাচ্ছ যে? ফের ঘুরে তাকালো তুষার। দু পা এগিয়ে গিয়ে কনফারেন্স রুমে উকি দিতেই দৃশ্যগত হলো এরিসের চওড়া পৃষ্ঠদেশ, লম্বা ঘাড়ে জুত সই করে কাটা সিল্কের মতো ঝরঝরে কালো চুল, মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত স্বর্ণাক্ষরে পাইথন সিলমোহর খোদাই করা বিশেষ কাউচ চেয়ারটাতে গা ছড়িয়ে বসে আছে এরিস। তার পা দুটো সামনের কনফারেন্স টেবিলের উপরে আড়াআড়ি ভঙ্গিমায় মৃদু তালে দোল খাচ্ছে নির্বিঘ্নে। চোখের সামনে খোলা ম্যাকবুক, তাতে একটা ঘাসের ওয়ালপেপার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপাতত। পরনে এখনও ব্ল্যাক ভেলভেট স্যুট, এক হাতের খাঁজে আটকে আছে রিভলভার, অন্যটাতে জ্বলন্ত সিগারেট আর ওয়াইনের গ্লাস দুটোই। সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে এরিসকে। তুষার নিজে এই বারুদের মতো জ্বলন্ত দানবীয় সত্তার লোকটাকে কখনোই কোনোভাবে এরকম এলোমেলো দেখেনি। তুষারের জানা মতে এরিস একটা যান্ত্রিক হৃদয়হীন জানোয়ারের চেয়ে কম কিছু নয়। তাহলে একটা জানোয়ার এতটা উদাসীন হয়ে বসে থাকতে পারে কিভাবে? কি বা চলছে তার পৈশাচিক মস্তিষ্কে? তখন থেকে পিনপত নীরবতায় ছেয়ে আছে চারিপাশ। ধীর কদমে সামনে এগোতে এগোতে নীরবতা ভাঙল তুষার। দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করলো, সকাল সকাল রেড ওয়াইন নিয়ে বসেছেন, এজেন্ট ইট টু মাস। আমার দুনিয়ার সকাল বলে কিছু নেই তুষার। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে রাতের মতো কালো। রুক্ষ স্বরে জবাব দিল ইরিশ। তুষার প্রত্যুত্তর করল না আর। বিনা বাক্যে এগিয়ে এলো সম্মুখে। এরিসের নিকট আসতে না আসতেই ওর চোখের সামনে ভেসে ওঠে আর এক বিভৎস দৃশ্যপট। এরিসের পায়ের কাছে উপুর হয়ে আছে একটা নিথর শরীর, যার গরম রক্তস্রোতে চারিপাশ বর্ণালী। কুটকুটে কালো দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা রক্তের রঞ্জিত লালিমা, যেন কালোর উপর লালের মিশ্রণে শৈল্পিক কোনো আবহ চিত্রকর্ম। হতচকিত দৃষ্টি মেলে সামনের দিকে একবার, তো এরিসের ভাবলেশীন মুখের দিকে একবার চাওয়াচাওয়ি করল তুষার। পরক্ষণেই পায়ের কাছে পড়ে থাকা নিথর লাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করে দাঁতে দাঁত পিষল সে। থমথমে মুখাবয়বে বিন্দুমাত্র পরিবর্তন আয়নি বিরক্তির স্বরে এরিসকে শুধালো, ওকে হঠাৎ মেরেছেন কেন? হাতের ট্যাটু দেখে তো মনে হচ্ছে টমেটো ফিন্সের লোক। দিল পছন্দ হয়নি তাই। এর বেশি জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। এরিসের প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। মাফিয়া বসের এই উদ্ভ্রান্ত কার্যকলাপগুলো সত্যিই বেশ ভাবায় ওকে। ইজ হি বিকাম এ সাইকোপ্যাথ অর সামথিং? একা একাই বিড়বিড়ায় তুষার। তবে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায় উপাস থেকে আগত ইরিসের অযাচিত প্রশ্নবাণী। কাজটা তুমি করেছো তাই না? সম্বিত ফিরে পায় তুষার, যদিও ওর অকুত ভয় কলিজাটা বড্ড বেশি বইপড়োয়া। তবে ইরিসের নিকট বরাবরই ধরাশায়ী সে, সবচেয়ে বিশ্বস্ত সহচর, ঠিক যেমন করে মনিবের সামনে নত জানো। তুষার তার ব্যতিক্রম নয়। নিজের বুক চিতিয়ে হলেও এরিস ইউভানের টেরিটরি রক্ষায় সর্বদা তৎপর তুষার। ফলস্বরূপ বছর দশকের পরিক্রমায় এরিস ইউভানের ডান হাত সে। তুষার থেকেও প্রতিশোধের স্পৃহায় কয়েক ধাপ এগিয়ে এরিস। সহজ ভাষায় বলা যায়, অভিনব উপায়ে খুন করার কৌশলগুলো এরিসের কাছ থেকেই শেখা ওর। ওই জন্যই বোধহয় খুনের ধরনটা খুব বেশি পরিচিত ঠেকছে এরিসের নিকট। সে যাই হোক, আপাতত জটিল প্রশ্নের সম্মুখীন তুষার। ওর নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝিয়ে দিল এরিসকে। সহসা আরেক দফা প্রশ্ন ছড়ে মাফিয়া বস। ব্লাড ডায়মন্ড যে এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, সেটাকে ভুলে গেলে? আর তার চেয়ে বড় কথা, মাঝ পথে থমকে গেল ইরিস। নিগুড় ভাবনায় ঠোঁট কামড়ে ধরল অকস্মাৎ। এরিস থেমে যাওয়াতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে তুষার, তার চেয়ে বড় কথা কি আরিস? তুষারের প্রশ্নের জবাব দিল না ইরিস। কিয়ৎক্ষণ ভেবে তপ্ত শ্বাস ছাড়ল নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করল তুষারকে, মেয়েটাকে মুক্ত করে দাও। সরল কপাল বেঁকে গেল তুষারের। দ্বিগুণ উদ্বেগে পুনরায় তরতরিয়ে জিজ্ঞেস করল সে, আপনি কি কোনোভাবে মিস ব্লু আইড অ্যাঞ্জেল, আই মিন বাঙালি মেয়েটার কথা বলছেন? নৈশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ইরিস। পরপরই বলে ওঠে, প্রাইভেট জেট রেডি করতে বলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাংলাদেশে পৌঁছে দিয়ে আসো।
সহসা মুখাবয়ব থমথমে রূপ ধারণ করলো তুষারের। বোধহয় খুব করে চেয়েছিল এটা না হোক, এরিস কিছুতেই বদলে না যাক, নিজের চিরাচরিত পাশবিক হিংস্র সত্তায় দুর্গের ন্যায় অটুট থাকুক সে, কিন্তু না। সত্যি সত্যি প্রথমবারের মতো পাইথান টেরিটরি থেকে মৃত্যুর আগে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। অবশেষে এরিসের মতের বদল ঘটলই তবে। সেই একরত্তি সহজ সরল মেয়েটার কাছে অজান্তেই পরাস্ত হলো এরিস ইউভান, কিন্তু কিভাবে? অজ্ঞাত ভাবনায় বুঁদ হয়ে আসে তুষারের কৌশলী মস্তিষ্ক। অগত্যা ভাবান্তর না করে নির্দ্বিধায় বলে ওঠে সে, অ্যারিস ইউভানের হাতের মুঠো থেকে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। এটাকে কি হেরে যাওয়া বলে না? তুষারের অযাচিত বাক্যে ঝিমিয়ে পড়া মস্তিষ্কটা হুট করেই সচকিত হলো এরিসের। হেরে যাওয়া শব্দটা বড্ড বেশি বেমানান মাফিয়া বসের সঙ্গে, বড্ড বাজে লাগে শুনতে। একরোখা জিদি সত্তাটা ভেতর ভেতর চিরবিরিয়ে ওঠে প্রতিহিংসার অনলে। অথচ এই মুহূর্তে এই বাজে শব্দটা গভীর ভাবনায় ডোবালো এরিসকে। ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে মানসপটে ভাসমান হলো একটা তুলতুলে আদরে মুখ। সমুদ্র জলরাশির ন্যায় একজোড়া অপার্থিব গভীর নীল চোখ, যার পুরোটা জুড়ে ঘিরে আছে পবিত্রতার মহাপ্রাচীর। না চাইতেও ভেতরের অকুতভয়ী পাপী সত্তাটা বারবার হাত বাড়ায় সেদিকে। ওদিকে ধ্বংস অবধারিত জেনেও পবিত্রতায় মিলেমিশে একীভূত হতে চায় ভেতরের বেপরোয়া বিধ্বংসী কলুষিত হৃদয়টা। মেয়েটার কথা ভাবলেই মরীচিকার মাঝে বিলীন হয়ে যাওয়া সুপ্ত অনুভূতি গুপ্ত ঘাতক হয়ে জ্বালিয়ে দেয় অন্তঃকরণ। এরিস জানে এটা কিছুতেই সম্ভব না। একটা অত্যাচারীর চোখে নিজের জন্য এই অনুভূতিটুকু আবিষ্কার করলে নিশ্চয়ই সেটা ঝিল ধরা অঙ্গারের মতোই নীরবে পোড়াবে ঈশানীকে। তবু কিন্তু কোথাও না কোথাও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মেয়েটাকে এখানে এই পেন্ট হাউসে, অর্থাৎ নিজের কালো দুনিয়ায় সারা জীবন রেখে দিতে পারে ইরিশ। তথাপি কোনোদিন মুখে প্রকাশ না করেও চোখের তৃষ্ণাটুকু অন্তত মেটানো যেত আড়ালে। কিন্তু সেদিন রাতে নেশায় বুধ হয়ে ঈশানীর বলা ওই অসহায় কথাগুলো এখন বড্ড পোড়ায় ইরিশকে। কর্ণকুহর ছাপিয়ে ভেতরের মানব সত্তাটাকে ঝোড়ো হাওয়ার মতো নাড়িয়ে দেয় নীলাম্বরীর আহত গলার সুর। দিন রাত সারাক্ষণ কানের মাঝে ঝংকার তোলে ওই ক্রন্দনরত বাক্যগুলো। আপনি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। ঘৃণা করে ইরিশকে, ভয় পাই ওকে। বলুন না, এখান থেকে নিয়ে যাবেন তো আমায়? সেসব কথা ভাবতে ভাবতে অচিরেই পরাস্ত হয়ে পড়ে মাফিয়া বস। তুষারের কথার প্রত্যুত্তরে মনে মনে বলে, দুনিয়া জানে না, অথচ এরিস ইউভান অলরেডি হেরে গেছে তুষার। ওই মেয়েটার সরলতা, পবিত্রতা, একাগ্রতা সবকিছুই ছিল আমার বুকে নিক্ষেপ করা এক একটা বিষাক্ত তীরের ফলা, যা অসাবধানতায় হারিয়ে দিয়েছে আমাকে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো দুনিয়ার কাছে মাফিয়া কিং হলেও ওর নিকট সূক্ষ্ম পন্থায় পরাজিত আমি। আর সে পরাজয় নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছে এরিস ইউভান। তখন থেকে নির্বিকার ইরিশ। এতক্ষণ ধরে তুষার বিনা বাক্যে দাঁড়িয়ে থাকলেও এই পর্যায়ে এসে আগ বাড়িয়ে প্রশ্ন করল সে। গলার মাঝে মেকি গম্ভীরতা টেনে গমগমে আওয়াজে বলল, আপনাকে বুঝে উঠতে পারছি না অ্যারিস। দিনে দিনে কেমন রহস্য রূপান্তরিত হচ্ছেন। তুষারের কথায় সম্বিত ফিরে পেল ইরিশ। আঙুলের ফাঁকে পড়তে থাকা সিগারেটের শেষ অংশটুকু তুচ্ছ হস্তে ছুঁড়ে ফেলে দিয়ে হাসকি স্বরে বলল, হারটা যেমন আমি নিশ্চিত করি, জিতটাও তাই। আমি চেয়েছি বলেও জিতে গেছে তুষার। তবে হ্যাঁ, এরিস মুক্তি দেয়, স্বাধীনতা না। আবার রহস্য। সহসা মাফিয়া বসের সঙ্গে কথার মারপ্যাচে হেরে গিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। অতঃপর কানে এয়ারপড গুঁজে কল লাগায় কাউকে। কিয়ৎক্ষণ সেভাবেই অতিবাহিত হয়। কথা শেষ করে ফের এরিসের পানে দৃষ্টিপাত করে সে। নিরেট স্বরে বলে, এজেন্সির সঙ্গে কথা বলেছি। সন্ধ্যায় স্নোফল হওয়ার সম্ভাবনা প্রকট। এমন অবস্থায় এয়ার ট্রাফিক বেশি হয়ে থাকে। আজ না হলেও কাল। ওকে মাঝ পথে থামিয়ে দেয় এরিস। কঠোর আদেশ করে বলে, আজ বলেছি মানে আজই। গতকাল রাতে তুমি যে ধ্বংসলীলা চালিয়েছ, তারপরেও সবকিছু স্বাভাবিক থাকবে বলে তোমার মনে হয়? আপনি কি কৌশলে মেয়েটাকে সেভ করতে চাইছেন অ্যারিস? জবাব দিল না ইরিশ। তুষার আর ঘাটালো না ওকে। লম্বা পা ফেলে নিঃশব্দে ত্যাগ করলো কনফারেন্স রুম। এটা কি মাছ? স্টারসিয়ান ফিশ বলে এটাকে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটার পেট থেকে এমন ঠেলে ঠুলে টানা হেঁচড়া করে ডিম কেন বের করছো তুমি? তুমি ক্যাভিয়ার চেনো না? ফ্লোরার অযাচিত বাক্যে সহসা না সূচক মাথা নাড়ায় ঈশানী। অজ্ঞাত স্বরে বলে, ক্যাভিয়ার সেটা কি জিনিস? মৃদু হাসে ফ্লোরা, হাতের কাজ অব্যাহত রেখে বলে, এই মাছের ডিমটাকে সংরক্ষণ করা হলে সেটাকে ক্যাভিয়ার বলা হয়। এই ডিমগুলো স্বর্ণের চেয়েও দামি আর অত্যাধিক পুষ্টিকর। সাধারণ মানুষ সচরাচর খেতে পারে না এগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে কাঁচাই খাওয়া হয়, লাইক স্যালমন আর টুনা। ফ্লোরার কথায় নাক শিকোয় উঠে যায় বাঙালি রমণীর। যদিও ঈশানী সাগর পাড়ের মেয়ে, তবুও কাঁচা মাছ অথবা মাছের ডিম খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। ফলস্বরূপ ব্যয়বহুল এই ক্যাভিয়ার নিয়ে আর কথোপকথন এগোবে তার আগেই একজন গার্ড এসে হাজির হয় কিচেন কাউন্টারের সামনে। গার্ডটাকে দেখা মাত্রই জমে যায় ওরা দুজন। কিছু না ভেবেই চোখাচোখি করে কৌতূহলে। এরই মাঝে মূর্তিমান গার্ডটা কথা বলে ওঠে অকস্মাৎ। সে ঈশানীকে উদ্দেশ্য করে বলে, গোছগাছ করে নাও, তুমি শীঘ্রই চলে যাচ্ছ। গার্ডটার কথায় ভ্রু কুচকালো ইস্যু। ফ্লোরার পানে এক পল শঙ্কিত দৃষ্টি ফেলে ফের প্রশ্ন ছড়ে সবেগে। যাবো মানে কোথায় যাব? মাফিয়া ক্লাবের ওই বিশ্রী রাতটার কথা মনে পড়তেই ইতিমধ্যে বুকের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করে দিয়েছে ভীত মেয়েটার। যদিও বা গত বেশ কিছুদিন ধরে ওকে কোনোরূপ আঘাত করে না ইরিশ, না মানসিক আর না তো শারীরিক। তবুও কেন যেন আতঙ্কে জর্জরিত হয়ে প্রতিটা মুহূর্ত পেন্ট হাউসে অতিবাহিত করে ঈশানী। কে বলতে পারে এই শিথিলতা যে মাফিয়া বসের নতুন কোনো চাল নয়? ওর রক্ত সরে যাওয়া আতঙ্কিত মুখের পানে চেয়ে নির্নিমেষ উত্তর দিল গার্ডটা। বাড়িতে, তুমি তোমার বাড়িতে ফিরে যাচ্ছ। খুব শীঘ্রই এই পেন্ট হাউস থেকে মুক্তি পেতে যাচ্ছ তুমি। গাটার কথায় চোখ কপালে উঠে গেল ঈশানীর। কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। কেবল অবিশ্বাস্য নজরে ফেলিয়ে রাশিয়ান গাটার দিকে চেয়ে মনে হচ্ছে ভুল শুনেছে। রুশো ভাষা বুঝতে ভুল হতেই পারে, কিন্তু যদি সত্যি হয় এটা কি আদৌ সম্ভব এই জীবনে? নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করে তোলে ঈশানী। এমন সময় ওর বাহু ধরে ঝাঁকিয়ে ওঠে ফ্লোরা। খুশির জোয়ারে উদ্ভাসিত ওর সুশ্রী মুখমণ্ডল সেভাবেই চমৎকার হাসিতে ঠোঁট প্রসারণ করে বলে, অবশেষে তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ইস্যু। তুমি এবার বাড়ি ফিরতে চলেছ। চকিতে চোখ ঘোরালো ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলে, আমি বোধহয় ভুল শুনেছি ফ্লোরা, একটা চিমটি কাটো তো দেখছি। সব কিছু রেডি। সন্ধ্যা রাতের ফ্লাইট। একটু পরেই পেন্ট হাউস ত্যাগ করবে ঈশানী। যাওয়ার আগে শেষবারের মতো এরিসের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন আর কুণ্ঠিত পায়ে নয়, বরং অনেকটা আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এসেছে এখানে। ঈশানী দরজার সামনে দাঁড়াতেই গার্ডসরা খুলে দিল দরজাটা। এরিস ভেতরেই ছিল, সঙ্গে তুষার। মাঝখানে দরজাটা সরে যেতেই গন্তব্য খুঁজে পায় এরিসের কাঙ্ক্ষিত দুনয়ন। সে চিবুকে আঙুল ঠেকিয়ে দ্বিধাহীন ব্যগ্রচিত্তে নিষ্প্রভ চেয়ে থাকে মেয়েটার দিকে। মনে হচ্ছে আত্মসংযম এখন পুরোপুরি ব্যাহত। কিছু একটা ভেবে ভেতরে ঢুকতে যেও ঢুকলো না ঈশানী। দরজার কাছে দাঁড়িয়ে লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকটা সাহস পুঁজি করে নিল প্রথমে। অতঃপর মাফিয়া বসটাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, বলেছিলাম আপনাকে, আপনার এই পাপের দুনিয়া থেকে কোনো না কোনো একদিন বের হব। সেদিনই আপনাকে হারিয়ে জিতে যাব আমি। আর দেখুন, সেই সময়টা সন্নিকটে। আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ খুনিটাকে হারিয়ে দিয়েছি আমি। আপনি আমায় মুক্তি দিতে বাধ্য হয়েছেন। এভাবে সবসময় পরাস্ত হয় পাপীরা, বুঝেছেন? আমার মতো একটা দুর্বল অসহায় মেয়ের কাছে হেরে গিয়েছেন আপনি। এরিস ইউভান হেরে গিয়েছে। আপনার এই কলুষিত মুখটা আর দ্বিতীয়বার দেখতে চাই না আমি, কোনোদিনও না। এক নিঃশ্বাসে জোর গলায় কথাগুলো বলে থমকা ঈশানী। মাফিয়ার শূন্য দৃষ্টির সঙ্গে নীল চোখজোড়ার মিলন ঘটার সঙ্গে সঙ্গে আড়ষ্ঠতায় চোখ নামায় মেয়েটা। জিভের ডগায় শুষ্ক অধর ভিজিয়ে বৃতৃষ্ণার ঢোক গিলে আচানা। এত কিছু বলার পরেও কেন নির্বিকার লোকটা? কেন আজ ধূসর চোখে হিংস্রতার লেশ নেই? না আছে কঠিন মুখাবয়ব। যেন ইস্যুর কথাগুলো বড্ড বেশি অপ্রিয় ঠিক ছিল তার নিকট। তেমন করেই শূন্য অনুভূতিহীন চোখ মেলে চেয়েছিল শুধু। এরিসের নির্বিঘ্নতায়
ঈশানী যখন পুরোপুরি হতচকিত তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাফিয়া বস। নিভৃত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটার নিকট। ইরিশ এগিয়ে আসতেই ওর পানে কুণ্ঠিত চাহনি নিক্ষেপ করে ঈশানী দেখতে পায় নির্ঘুম এলোমেলো মুখাবয়ব, ফিনফিনে শুষ্ক অধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। লোকটার উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে একপল নজর বুলিয়ে তরাক করে চোখ নামায় ঈশানী। আড়ষ্ঠতায় জমে গিয়ে পিছু পা হয় নীরবে। ইরিশ কাছে এগোয়, খুব কাছে, গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টি মেলে মেয়েটার চোখের মাঝে চোখ রাখে। কিছুক্ষণের অসহনীয় নীরবতা, অতঃপর চট করেই হাসকি স্বরে বলে ওঠে, জানি না আবার কবে সুযোগ পাবো। ব্যাস এইটুকুই। কথা শেষ হতে না হতেই ইস্যুকে বুঝে ওঠার সামান্যতম ফুরসত না দিয়ে সরু ঘাটটা ঢেউয়ের আঁচড়ের ন্যায় কাছে টেনে আনে এক হাতে, অন্য হাতে তুলতুলে চিবুকটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ বেগে অধর ডোবার সরলতার কোমল অষ্টপুটে প্রথমবারের মতোই এক গভীর জোরালো চুম্বনের তোরে ঝোড়ো হাওয়ার মতো লণ্ডভণ্ড করে তোলে রমণীর নেতিয়ে পড়া অনুভূতির অভয়ারণ্যকে। ভয়, জড়তা আর অবিশ্বাসের মিশেলে রুগ্ন মানবীর ন্যায় তীর তীর করে কেঁপে ওঠে সর্বাঙ্গ, যা স্পষ্ট অনুভব করেছিল মাফিয়া বস। তবুও ছাড়েনি মেয়েটাকে, যেন বহু বছরের আমরণ তৃষ্ণা একযোগে মেটানোর ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে সে। গহীন অভয়ারণ্যের মাঝে মহাপ্রাচীরের ন্যায় দণ্ডায়মান বিলাসবহুল মাফিয়া পেন্ট হাউস, যা বরাবরই নীরব আর কোলাহলমুক্ত, ঠিক যেন বিষণ্ণতার প্রতীক। এই ভবনে যারা বসবাস করে তারা যান্ত্রিক মানবের ন্যায় একঘেয়ে আর জটিল। প্রয়োজনের আধিক্যে কথা তো দূরে থাক, সহসা চোখের পলক পর্যন্ত ছাড়ে না, যেন এটাও তাদের কর্তব্যেরই অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, মাফিয়ার টেরিটরিতে কর্তব্যের সামান্য হেরফের হলেই নির্ঘাত মৃত্যু। তবে পেন্ট হাউসের ভেতরের চিত্র বেশ সরগরম। পূর্বাভাসবিহীন জলোচ্ছ্বাস যেন মাথার উপর দিয়ে গেল। হিমালয়ের তীব্র তুষার ঝড়ের মাঝে এক টুকরো ভূখণ্ড আঁকড়ে জীবনপণ দাঁড়িয়ে থাকার মতোই সকলের ওষ্ঠাগত প্রাণ। এই মুহূর্তে কার অভিব্যক্তি ঠিক কিরূপ হওয়া উচিত তার সঠিক বিবেচনা ধারণা করা মুশকিল। ফলস্বরূপ স্থবির পায়ে জীবন্ত মূর্তি হয়ে থমকে রয়েছে সকলে। মাফিয়া বসের আচানক কাণ্ডে ভাবাবেগ কিঞ্চিত পরিবর্তিত হলেও পেশাদারি চিত্তে যান্ত্রিক রোবটের ন্যায় সর্বদা অটুট তারা। একটা ব্লাডি মনস্টার, মরীচিকার অতল গহ্বরে যার অবাধ বিচরণ, বিভৎস তিমিরে আচ্ছাদিত যার নৃশংস অতীত, গুম, খুন, হাহাকার, নিষ্ঠুরতা, সকল পাপাচারী ভেতরের অভিব্যক্তি দ্বারায় ভাবলে শূন্য, যেন নরকের অভিমুখে হাপিত্যেশ ছুটে বেড়ানো এক অনুভূতিহীন জীবন্ত লাশ। ক্ষমতা আর পাশবিকতার জোরে সকলকে কুণ্ঠিত বানিয়ে পুতুলের মতো নাচানোর চেয়ে পৈশাচিক আনন্দ বোধ হয় এই জীবনে কোনো কিছুতে পায়নি ইরিশ। উপলব্ধ এই পৈশাচিক আনন্দটুকুই ওকে ধীরে ধীরে বানিয়েছে সর্বগ্রাসী অশুভ এক জানোয়ার, আপামর মানুষরূপী একটা পাপিষ্ঠ দানবীয় সত্তা, যে চায় পুরো দুনিয়া তাকে ভয় করুক তার হিংস্রতাকে। ব্র্যাটফা শব্দটার সামনে এলে শুধুমাত্র একটাই নাম মস্তিষ্কে ঘূর্ণন লাগিয়ে দিক সবার, আর সেটা হলো এরিশ ইউভান। ধ্বংসলীলা যার প্রতিটি রক্তকণিকায় মিশে, যার অগ্নিস্ফুলিঙ্গের মতো দাপটে চাহনি জুড়ে উদ্ভাসিত অঢেল কর্তৃত্ব, যার পৈশাচিক হুঙ্কারে কম্পিত হয় পুরো আন্ডারওয়ার্ল্ড ব্র্যাটফা। আর সে কিনা সেই অনুভূতিহীন পাপী জানোয়ারটা চট করেই ঝড় তুলেছে একজোড়া নিষ্পাপ নিঠোল ওষ্ঠাধরের অন্তরায়। কোন সুখের উল্লাসে নিজের ধ্বংসকে এমন করে আলিঙ্গন করার স্পর্ধা দেখালো সে? মন জানে না মনের কথা, এরিশ নিজেও হয়তো জানে না এর উত্তর। মন মস্তিষ্কে টানা পড়ে নেই, ঠোঁটের আগ্রাসন জোরালো হয়, শক্ত হয়ে ওঠে হাতের বাত। ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর স্বাদটুকু আস্বাদনে উন্মাদনায় মত্ত হয়ে ওঠে মাফিয়া বসের কলুষিত আবেগহীন পাথর চিত্ত। মতিভ্রমে ঠোঁট ছাপিয়ে দাঁত বসায় মেয়েটার তুলতুলে নরম অধরের মাঝে। আক্রমণকারী নরপিশাচের ন্যায় দন্তরাশির বেসামাল বিচরণে মুহূর্তে বিদীর্ণ করে তোলে রমণীর ফিনফিনে ওষ্ঠপুট।
পূর্বাভাসবিহীন বেগতিক ঝোড়ো হাওয়ার মতো ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় পুরোপুরি স্তব্ধ ঈশানী। আশ্চর্য এক অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসে শিথিল হয়ে আছে মস্তিষ্ক। কয়েক মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল সে ধারণা প্রায় ক্ষীণ। ঘটনার আকস্মিকতায় লোপ পেয়েছে অনুভূতি শক্তি। অব্যক্ত বিষণ্ণতায় জমে বরফ হয়ে এসেছে সর্বাঙ্গ। কিয়ৎক্ষণের জন্য শুধু অনুভব করলো একজোড়া শীতল খড়খড়ে ঠোঁটের জোরালো স্পর্শ। কেবল ঠোঁট নয়, লোকটার হাতের বাঁধনগুলোও ছিল অস্বাভাবিক শীতল, যেন জীবন্ত ঘুরে বেড়ানো এক আস্ত বরফপিণ্ড। মানুষটা কি আদৌ জীবিত? চট করেই অযাচিত এক প্রশ্ন খেলে গেল ইস্যুর মন মস্তিষ্কে। পর মুহূর্তেই ঠোঁটের মাঝে অনুভূত হওয়া রক্তের নোনতার স্বাদে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা। বিদীর্ণ ওষ্ঠাধরের মন্থর যাতনায় শিউরে উঠে নিজের থেকে ঠেলে সরাতে চাইল পর্বত সম বলিষ্ঠ শরীরটাকে। ঈশানীর দুই হাতের ধাক্কায় টলল না মাফিয়া বস, উল্টো নিজের কাজে অনড় থেকে হাতের সাহায্যে সরু কোমরটাকে টান মেরে মাঝখানের সামান্যতম দূরত্বটুকু ঘুচিয়ে নিল অকপটে। মুহূর্তেই ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে বহমান উর্মিমালার ন্যায় আছড়ে পড়ল শীর্ণকায় শরীরের এক রত্তি মেয়েটা। আচানক ঘটনায় বিতৃষ্ণায় ছটফট করে ওঠে ঈশানী। ফুটন্ত তেলের মতোই মাত্রাতিরিক্ত আগ্রাসনে চড়চড়িয়ে ওঠে আত্মসম্মানবোধ। মুহূর্তের মাঝে খেয়ে হারায় মস্তিষ্ক। অগত্যা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে ইস্পাত কঠিন শক্ত বুকে। ক্ষয়িষ্ণু উন্মাদনায় জ্ঞানশূন্য মাফিয়া বস চট করেই টলল এবার। ঈশানীর ধাক্কায় বেখেয়ালে পিছিয়ে গেল দু কদম। বেসামাল পদচারণায় চওড়া পৃষ্ঠদেশকে থমকালো কংক্রিটের পোক্ত দেওয়ালে। এবার মুখোমুখি দুজন। মাঝখানে কয়েক বিঘাত দূরত্ব মাত্র। ওদের মাঝ বরাবর অফিস কক্ষের ভিতরে স্থির দাঁড়িয়ে তুষার, মুখে চিরাচরিত থমথমে অভিব্যক্তি, যেন কিছুই হয়নি এখানে। সব কিছু অত্যন্ত স্বাভাবিক, এমনকি এদেশের এই আত্মসংযমহীন এলোমেলো কাজটিও বিন্দুমাত্র ভাবালো না তাকে। ঈশানীর ধাক্কায় পিছিয়ে এসে মধুরস আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজালো ইরিশ। অতঃপর হাতের পিঠ দিয়ে অধরে অবশিষ্ট তরলাংশটুকু মুছে ফেলল নির্দ্বিধায়। বিস্তার দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ঘাটার সামান্য কাত করে মেয়েটার পানে নিক্ষেপ করল পূর্ণ দৃষ্টি। পিউজ করানো ধূসর বাদামি চোখের মাঝে নির্জীবতায় ঠাসা অথচ নজর কাড়া মোহিত দৃষ্টি। ধস্তাধস্তির জোরে গোছানো চুলগুলো এলোমেলো হয়ে নেমে এসেছে কপালের অগ্রভাগে। মাফিয়াটার অমন নির্বিকার শূন্য চাহনিতে আগ্রাসী হয়ে ওঠে ঈশানী। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চেঁচিয়ে ওঠে তৎক্ষণাৎ। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, আর কত নিচে নামবেন? কেন আপনি এত খারাপ হতে গেলেন বলুন, কেন? কোনো কারণ নাই, আমি শুরু থেকেই খারাপ, তোমার ভাষায় পাপিষ্ঠ। রুক্ষ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। এরিসের অজ্ঞাত প্রত্যুত্তরে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো ঈশানী। মনে মনে ভাবল, তবে যে ফ্লোরা বলেছিল এরিসের নৃশংস এক কালো অতীত আছে, ফ্লোরা আদৌ সত্যিটা জানে তো, নাকি সত্যি কারণহীন সত্য এক কলুষিত জানোয়ারটা? কিয়ৎক্ষণ ভাবনায় ডুবল ঈশানী। পর মুহূর্তেই ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে মেকির আগে চির বেরিয়ে উঠে বলল, ওই পাপিষ্ট হাতে আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে আপনার? কোন অধিকারে চুমু খেয়েছেন আপনি আমায়? কয়েক সেকেন্ডের জন্য এক চিলটে পিতৃপাত্মক হাসি খেলে গেল পাইথন লিটারের ঠোঁটের আগায়। পর মুহূর্তেই মুখাবয়বে স্পষ্টত হলো প্রতীয়মান গাম্ভীর্যের ছাপ। ধ্বংসাত্মক চোখ দুটো ঈশানীর গভীর চোখে তাক করালো। সে বলল, 100 মিলিয়নের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার সঙ্গে যা খুশি তাই করতে পারি আমি, ইভেন। হিরিসের বাক্য শেষ হওয়ার পূর্বেই চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল ঈশানী। কেন যেন ওই নোংরা জায়গা, ওই বিভৎস নিলামের রাতটার কথা মনে পড়লে তীব্র আতঙ্কে অন্তরাত্মা ধরফরিয়ে ওঠে ওর। নিজেকে হারিয়ে ফেলার নিগুড় ভয়ে ততস্থ হয়ে ওঠে মেয়েটা। যদিও ঈশানীর ক্ষয়িষ্ণুতা আঁচ করতে পেরে মাঝপথে কথার লাগাম টেনেছে এরিস, তাও সময় নিল ঈশানী। অজান্তেই ভরে উঠল ওর চোখের কোটর। নিঃশব্দে চিকন স্রোত করালো কপল বেয়ে।
অশ্রুসিক্ত নয়ন মেলে শেষবারের মতো ওই সুদর্শন চেহারার হৃদয়হীন লোকটাকে পরখ করে নীলাম্বরী। কণ্ঠনালীতে কান্নার ঢেউ তুলে বলে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।